ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 5:45 মতো। আর যথারীতি আমি ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি মর্নিং ওয়াকে যাবো বলে। ভাইয়ের জন্য অপেক্ষা করছি যে ভাই কখন আসবে আর রেডি হবে তার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আর এরপর বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আজকে বেশি পথ হাঁটতে পারিনি কারণ ভাইয়ের আজকে অবস্থা পুরো খারাপ। আমার পায়ে দুজনা করে খুব যন্ত্রণা করছে। আমার পায়ে যন্ত্রণা করছে কিন্তু ওর পায়ের অবস্থা প্রচন্ড খারাপ। যেখানে পুরো ফাঁকা, খুব সুন্দর জায়গাটা। কোথায় ফাঁকা? পাশাপাশি প্রচুর বাড়ি আছে, গাছপালা কোথায় আছে? গাছপালা রয়েছে। উল্টো পাল্টা বলছে গাইস, কিছুই নেই। দেখতেই তো পাচ্ছ পিছনে দেখা যাচ্ছে না নাকি ব্যাকগ্রাউন্ডটা? দেখ কত গাছ আছে। একটা দুটো করে গাছ কাউন্ট করে তুই কি করবি? যাই হোক গাছ আছে ভালো রকম। মোট কথা হাঁটা হয়ে গেছে, এবার বাড়ির পথে যাচ্ছি। যেহেতু সামনেই কৌশিকী অমাবস্যা, তো তার জন্যই মা আর আমি আর ভাই মিলে ঠিক করেছিলাম যে অনেক দিন ধরে ইচ্ছা ছিল নৈহাটির বড়মার কাছে পুজো দিতে যাব। তার জন্য দেরি না করে খুব জলদি আমরা রেডি হয়ে গেছিলাম আর চলে গেছিলাম ওই দিনই সকালবেলায় নৈহাটি বড়মার কাছে। আর এখানে দেখতেই পাচ্ছ পুজো দেবো বলে ঠাকুরের জন্য মিষ্টিও নিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা আমার তো প্রচণ্ড রকম ফেভারিট। যখনই এই মিষ্টিটা আনা হয় মোটামুটি আমি পুরোটা খেয়ে শেষই করে দিই বলতেই পারো। আর এরপর ভাই আর আমি চান টান করে একদম রেডি হয়ে গেছিলাম। মা তো আগে থেকেই রেডি ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ বর্তমানে আছি আমরা বর্ধমান স্টেশনে। আর এখানে মোটামুটি ট্রেনের জন্য অপেক্ষা করছি। সেদিনের ট্রেনের টাইমগুলোর প্ল্যাটফর্মে সব ভুলভাল দেখাচ্ছিল, জানি না কেন। তখন সকাল আমরা গেছি তখন অলরেডি 9টা বেজে গেছে, তো তখনও 5:40 ট্রেন টাইম টেবিল দেখিয়ে যাচ্ছে। যাই হোক, তারপর আমাদের ট্রেন চলে আসে আর আমরা এখন ট্রেনের ভেতর অলরেডি চেপেও পড়েছি। দেখে বুঝতেই পারছো ট্রেন অলরেডি ছুটছে। আমরা মোটামুটি নৈহাটি একেবারে যাচ্ছি না, ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে তারপর নৈহাটি যাব। তো এটা একটা অনেক দিনের ইচ্ছা বলতে পারো। অলরেডি ভাই আর মা অলরেডি গেছে কিন্তু আমার যাওয়া হয়নি, তাই ভাবলাম যে যেহেতু যাওয়ার সুযোগ এসছে তাই চলে যাওয়াই যাক। আর দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি। জার্নিটা বেশ লেন্দি ছিল কিন্তু ভালোও লাগছিল যখন ভাবছিলাম যে মায়ের কাছে যে পৌঁছাবো। আর যেহেতু সামনেই কৌশিকী অমাবস্যা পুজো, আর এই কৌশিকী অমাবস্যাতেই মায়ের কাছে যে পুজো দেওয়ার যে এত বড় একটা সুযোগ হাতের কাছে আসবে, সত্যিই সেটা ভেবে উঠতে পারিনি। আর এখন দেখতে পাচ্ছ আমরা অলরেডি ব্যান্ডেল স্টেশনে নেমেও পড়েছি। আর এরপর এইখান থেকেই ব্যান্ডেল স্টেশনের একদম 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি যাওয়ার ট্রেন ছাড়ে, তো সেই ট্রেনে অলরেডি আবার চেপেও পড়েছি। আর এই নৈহাটি থেকে ব্যান্ডেলের দূরত্ব খুব একটা দূরে নয়, মোটামুটি দাঁড়িয়ে রাস্তাটা পেরিয়ে যাওয়া যাবে। মোটামুটি 30 মিনিটের মতো লাগে, বেশিক্ষণ নয়। একদম চোখের পলকেই আমরা পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনে। আর দেখতেই পাচ্ছ নৈহাটি স্টেশনে অলরেডি আমরা নেমেও পড়েছি। আর এরপর চলে যাব নৈহাটি যে গঙ্গা আছে সেই গঙ্গাতে একটু মাথায় জল ছেটাতে, তারপর অলরেডি লাইনে আমরা দাঁড়িয়ে পড়ব। বাংলার বিখ্যাত আরও এক জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা। এক অমোঘ টানে প্রত্যেক বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন শুধুমাত্র এক ঝলক দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালার বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকতেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। বড়মা কেন নাম দেওয়া হয়েছে জানেন? অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন। গ্রহরাজ ও গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন। তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে। এই কালী মূর্তির আকার ও উচ্চতা বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি উচ্চতা, প্রায় ধরুন 14 হাত উঁচু একটি কালী মূর্তি। সেই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে। কালী পুজোর সকাল থেকে এই ঐতিহ্যবাহী পুজোর হাজার হাজার মানুষের ভিড় হয়। অনেকে দণ্ডি কাটেন, মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করেন, প্যান্ডেলে দণ্ডি কাটেন। তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না। রাস্তার ধারে রক্ষাকালীর মূর্তিতে পুজো করতেন একদল যুবক। আজ এই পুজোর 100 বছর পূর্ণ করতে চলেছে, ফলে বিশেষ আয়োজন যে রয়েছে তা বলাই বাহুল্য। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপের ভাঙা রাজ দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ একদম কপালে ওঠে। বিস্তৃত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে সেই পুজোই ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়।
প্রথমে সকলেই ভবেশকালী বলেই ডাকতেন, পরে বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন। নৈহাটি বড়মা একটি স্থানীয় মন্দির রয়েছে, সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয় সেইখানেই প্রত্যেক বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোতে খুঁটি পুজো, তারপর স্থানীয়দের মতে এই পুজো সর্বজনীন হলেও কারুর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে শুরু করে ভোগ পুজো সামগ্রী সবই সাধারণ ভক্তরাই ঠাকুরের পুজোর ভোগের খরচা যোগান। নৈহাটির বড়মার গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তিতেই সোনার উপর বিভিন্ন অলংকারের গয়নাই মোড়া থাকেন। শোনা যায় বড়মা সোনা আর রূপো ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার পরেন না, তাই ভক্তরা মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা রূপোর গয়না মানত হিসেবে দিয়েই থাকেন। হিসাব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরে বড়মা। প্রত্যেক বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণ অলংকারে সেজে ওঠে আমাদের বড়মা। আর এখানে পুজো দিতে এসে একদম মন প্রাণ যে নিশ্চিন্তে পুরো আমার ভরে গেছে সেটা বলার আর কোনো অপেক্ষা থাকে না। মা, আমি আর ভাই, আমরা 4 জনাই, মানে 3 জনাই দেখে একদম পুরো আপ্লুত। মায়ের এত সুন্দর মূর্তি, আর মানে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা যেন ওখানে আমরা দাঁড়িয়েই থাকি। ওখান থেকে সরে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যে পরিমাণে ভিড় আর বাইরে যে পরিমাণে তখনও লাইনে দাঁড়িয়ে আছে, তাই বেশিক্ষণ মায়ের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই। মায়ের মন্দির দুপুরবেলায় 2 থেকে 4টে বন্ধ থাকে, তারপর আবার 4টের সময় খুলে যায়। আর ইদানিংকালে শুনছিলাম নাকি মায়ের এখন নাকি ভোগও বিতরণ করা হচ্ছে। যাই হোক, নৈহাটির বড়মার কাছে পুজো দেওয়ার পর আমরা আবার চলে এসেছিলাম ব্যান্ডেল স্টেশনে, নৈহাটি থেকে ব্যান্ডেল স্টেশনে। আর এরপর অপেক্ষা হচ্ছে বাড়ি ফেরার। দেখে বুঝতেই পারছো প্রায় অনেকটাই বেলা পেরিয়ে গেছে, আর এরপর বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক। মোটামুটি আমাদের বাড়ি ঢুকতে একটুখানি বেলা হয়ে গেছিলো বটেই, মোটামুটি 6টা সাড়ে 6টার মতো বেজে গেছিলো। তারপর আমরা একবার ছাদে চলে এসেছিলাম, আর ভাই বলছিল দিদি আজকে একটু গাছগুলোকে একটু বসিয়ে দিই, মাটিগুলো আমাদের প্রায় ভিজে ভিজেই আছে, কারণ এখন বেশ কিছুদিন ধরে তো প্রায় টানা বৃষ্টি হচ্ছে, তাই মাটি এখন প্রায় ভিজে ভিজে, তাই নতুন গাছপালা বেরোতে খুব সুবিধা হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার এই গোলাপ গাছগুলোতে প্রায় কত পরিমাণে পাতা বেরিয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। বেশ কিছুদিন আগে তোমাদেরকে আমার ছাদ বাগানটা দেখিয়েওছিলাম, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। কিছু ফুলগুলো বাসি হয়ে গেছিলো, সেগুলো কেটে অলরেডি ফেলে দিয়েছি। আর এখন ভাই চেষ্টা করছে কিছু নতুন মানে যে জবা চারা হয় সেই জবা চারাগুলো লাগানোর। আর এখন আরেকবার নিচে চলে এসেছি, এটা একটা অন্য কালারের জবা, মোটামুটি এই যেটা চন্দন কালারটা হয় না, ঠিক সেই কালারের জবাটা, তো ওটাই এখানে লাগাবো। তো সেটাই ভাই পুরো ডাল থেকে মানে পাতাগুলোকে পুরো ছেটে একদম সরিয়ে দিচ্ছে, আর এরপর গাছটাকে লাগিয়ে দেবো। আর ভাইয়ের হাতে না গাছ অসম্ভব সুন্দর হয়। আর এরপর একটুখানি ঘরে এসে বসেছি, তারপরে দেখছি একদম মুষলধারে যাকে বলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ গাইস, একদম প্রচুর বৃষ্টি হচ্ছে। এইবারে এত বৃষ্টি হচ্ছে যে ধারণা করার বাইরে। আর মোটামুটি এরকম বৃষ্টির ওয়েদারে একটু গরম গরম চা পকোড়া হলে একদম পুরো জমে যায়, বুঝতেই পারছো। যদিও চায়ের সাথে পকোড়া খাওয়া হয়নি, চায়ের সাথে একটু বিস্কুটই খেয়েছিলাম। আর এরপর ওই দিনই সন্ধ্যেবেলায় দোকানে একটু গুগু এসে বসেছিল, ওর সাথে একটু খেলছিলাম। এরকম ব্লগ দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে।